আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত 8টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? যে ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই, টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং, তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরে বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়। কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনাপ্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনাপ্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না। তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই ২-৩ দিন আগে গাজীপুরে সেনা প্রধান, ৩ বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে, এবং তিনি ব্যক্তিগত আলোচনায় এটাও বলেছেন যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে। অর্থাৎ জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল, জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল, তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং জেনারেল ওয়াকার, যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনার সরকার, কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন। এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের ২ জিওসি এবং তার সাঙ্গপাঙ্গরা জামাতের পক্ষে মাঠ পর্যায়ে প্রচারণা চালাচ্ছে। যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন, কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না, এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না। এবং তিনি ২০২৪ সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমন ভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন। তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন, মব কন্ট্রোল করবেন, কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে, ডিপ স্টেটের পক্ষে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সুতরাং ওয়াকারের কথায় আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে, তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু সতর্ক করে দিলাম। ওয়াকার ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে। ওয়াকার হা ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। আর বিএনপিকে সে যতই বলুক, তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির জামাতের পক্ষের লোক। সুতরাং এই অবস্থায় বিএনপিকে খুব সতর্ক হতে হবে, না হলে কিন্তু আম ছালা সব চলে যেতে পারে। আমরা ইতিমধ্যেই জানি সবাই যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। এখন নতুন কাকে রাষ্ট্রপতি করবেন, নাকি ভারপ্রাপ্ত যিনি আছেন তিনি থাকবেন, সেটি এখনো পরিষ্কার নয়। যদিও সরকারি যে গেজেটে তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়নি, মেজর হাফিজউদ্দিন আহমেদ যিনি স্পিকার ছিলেন। তো এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এমন একটা সময় সরিয়ে দেয়া হলো, বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী কিংবা যিনি এখনো যার পদত্যাগপত্র দেখানো যায়নি সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ঠেকানোর জন্য যতগুলো কৌশল সরকার বা ডক্টর ইউনূস গং তারা
আরোপ করার চেষ্টা করছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেয়া। প্রশ্নটি হলো, যদি তাই হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে ফেলেই কি শেখ হাসিনার দেশে ফেরা ঠেকানো যাবে? এটি নিয়ে কথা বলবো। আরেকটু আছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, যিনি আবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসাবে মাত্র দুদিন পরেই বাংলাদেশ সফরে আসছেন। আপনি আমার ভূমিকাটুকু শুনেছেন, এবং দুটি বিষয় মূলত আপনার কাছ থেকে একটু আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণ যাই বলি শুনতে চাচ্ছি। প্রথম হচ্ছে, এই শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সরানোতেই কি পথ পরিষ্কার হয়ে গেল কিনা বিএনপি বা ডক্টর ইউনূস, অর্থাৎ যারা শেখ হাসিনাকে ঠেকাতে চায় দেশে ফেরার? আর পরের অংশে আপনি একটু পর্যবেক্ষণ তুলে ধরবেন সার্জিও গোরের বাংলাদেশ সফর নিয়ে। আপনি শুরু করুন আপনার মতো করেই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারটা কি করে ঠেকানো যাবে, এই ব্যাপারে আমি খুব একটা পরিষ্কার ধারণা আমার, আমি বলবো যে আমি ঠিক খুব পরিষ্কার দুটো ব্যাপারকে লিঙ্ক করতে পারছি না। তার কারণটা হচ্ছে, শেখ হাসিনা যদি দেশে ফেরেন, এটার সাথে রাষ্ট্রপতি তার পদে থাকা না থাকা, আবার কে রাষ্ট্রপতি, সেটা তো খুব কাউন্ট করছে না। এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত যে ওনাকে গ্রহণ করবে, ওনাকে গ্রহণ করলে ওনার সাথে কি ধরনের কি করা হবে, ওনাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে, বা যেরকম কিছু কিছু মহল থেকে দাবি উঠছে যে ওনাকে ফাঁসি দিতে হবে, মানে এটা সরকারের ব্যাপার। আমার মনে হয় না এতে রাষ্ট্রপতির কোনো একটা বিরাট ভূমিকা আছে। রাষ্ট্রপতি থাকলেও, চুপ্পু সাহেব যদি রাষ্ট্রপতি থেকেও যেতেন, চুপ্পু সাহেবের কি খুব একটা কিছু করার ছিল? মানে গভর্নমেন্টের শেখ হাসিনা পলিসি কি হবে, হাউ দে উইল ডিল উইথ শেখ হাসিনা, এই ব্যাপারে চুপ্পু সাহেবের যে মানে ক্ষমতা, এই সরকারি গতিবিধির ওপর প্রভাব ফেলার কতটা ক্ষমতা, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় না খুব একটা। কিন্তু রাষ্ট্রপতিকে সরিয়ে দীর্ঘদিন কোনো রাষ্ট্রপতি থাকবে না, অ্যাক্টিং প্রেসিডেন্ট, এইটাও বোধহয় কনস্টিটিউশনালি নানা রকম সমস্যা আছে। হাফিজ সাহেবকে যদি পুরোপুরি রাষ্ট্রপতি হিসেবে সামনে প্রজেক্ট করে বিএনপি, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, এবং সেখানে অবভিয়াসলি বিএনপির মেজরিটি আছে পার্লামেন্টে, তারা হয়তো ওনাকে জিতিয়েও আনতে পারবেন। কিন্তু আপনি যেহেতু দাদা এই শাহাবুদ্দিনকে সরানো এবং শেখ হাসিনার ফেরানো আটকানো লিঙ্কটা নিয়ে একটু আপনার জায়গা থেকে একটু সংশয় প্রকাশ করেছেন, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এই বিএনপি এনসিপি তারা বলে বেড়াচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন লন্ডনে গেছেন, তিনি নাকি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, যদিও শাহাবুদ্দিন নিজে আবার সেটি অস্বীকার করেছেন। এবং এই ইস্যুটি তারা সামনে এনে এখন তার বিচার দাবি করছে, এমনকি তার ফাঁসিও দাবি করে ফেলেছে কেউ কেউ শাহাবুদ্দিনের। এবং কেউ কেউ বলছিলেন যে আশঙ্কা করা হচ্ছিল, যদি শাহাবুদ্দিন ক্ষমতায় থাকেন এবং শেখ হাসিনা দেশে ফেরেন, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি ওই যে মাঝখানে শহীদ জিয়া বলেছেন, জিয়াউর রহমানের কথা বলেছেন, স্তুতি করেছেন, সেখান থেকে ফিরে আবার শেখ হাসিনা যেই মুহূর্তে দেশে পা রাখবেন, শাহাবুদ্দিন আগের স্বরূপে ফিরে বড় কিছু একটা ওলটপালট করে ফেলবেন। এই আশঙ্কাটা, এই ভয়টা তাদের মধ্যে ছিল বলেই তাকে হয়তো আগেভাগে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন একটা লিঙ্ক বলা হয় আর কি। আমার ঠিক সেটা মনে হয় না। কেন, শাহাবুদ্দিন সাহেব যদি খুব শক্ত লোক হতেন, উনি আগে ইমার্জেন্সি দেওয়ার সুযোগ ওনার ছিল। ইমার্জেন্সি পাওয়ার ব্যবহার করে দেশে একটা সার্বিকভাবে একটা জরুরি অবস্থা দিয়ে উনি আয়ত্তে আনার একটা চেষ্টা করতেন, এবং সেই ক্ষেত্রে আসল ব্যাপারটা হচ্ছে সেনাবাহিনী ওনার পক্ষে থাকবে কি থাকবে না, সেটা একটা ক্রিটিক্যাল ব্যাপার ছিল। এখন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবও যে একটু টালোমালো অবস্থা, উনি একবার এদিক একবার ওদিক করে, হ্যাঁ, ওনার বউ শেখ হাসিনার সাথে কথা বলে, বুবু টুবু বলে, আবার উনি একেবারে অন্য লাইনে উনি আল হাজ টাজ হয়ে একটা জামাতের আমিরের সাথে ঘনিষ্ঠ, মানে এরা হচ্ছে সব দিক খেলছে। হ্যাঁ, দে আর কিপিং দেয়ার অপশনস ওপেন। শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে এদের যে একটা বিরাট চিন্তার কারণ যে শেখ হাসিনা দেশে ঢুকলে শাহাবুদ্দিন একটা বিরাট কিছু করে ফেলবে, আই ডোন্ট থিঙ্ক সো। শাহাবুদ্দিনকে সরানোর অন্য কারণ আছে।
শাহাবুদ্দিন যেই প্রশ্নটা আপনি তুললেন পরে, হ্যাঁ, জি আপনার ভূমিকায়, যে আমেরিকানদের ব্যাপার, এই আমেরিকানরা চাইছে বাংলাদেশে একটা নতুন রাষ্ট্রপতি, এবং সেই রাষ্ট্রপতির জন্য ওরা চায় মোহাম্মদ ইউনূসকে। মোহাম্মদ ইউনূসের মতো আদি অকৃত্রিম মার্কিন দালাল তো আর ওয়াশিংটন খুঁজে পাবে না। এখন ওনার ওই প্রাক্তন প্রেস সচিব অনেক বড় বড় কথা বলছে, হ্যাঁ, যে এই অকৃতজ্ঞ জাতির জন্য আর শেখ ইউনূস, মানে সে এমন একটা হাব ভাব যেন শেখ ইউনূস বাংলাদেশকে কৃতার্থ করেছে। উনি নিজে ক্ষমতা ভোগ করার জন্য উনি ক্ষমতা নিয়েছিলেন, উনি চিফ অ্যাডভাইজার হিসেবে ইন্টারিম গভর্নমেন্টে, এবং উনি ইন্টারিম গভর্নমেন্টে থাকারই তো ইচ্ছা ছিল না, নানাও চাপে পড়ে ওনাকে নির্বাচন দিতে হয়েছে। কেন, উনি ওনার চামচাদের দিয়ে এই গল্প তো চালু করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ওনার যে ব্লগার ব্রিগেড আছে যারা ওনার থেকে টাকা পয়সা পায়, বা ওনার যারা কর্তা মার্কিন, তাদের ওই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি যেসব ব্লগার বাহিনী পোষে টোষে, ওগুলি আমরা জানি সব। তো এর জন্য, এবং ব্লগার এই কেন, আমরা মার্কিনে তো মাহফুজ আনামকেও তো দেখলাম ডেইলি স্টারে একদম আকুতি জানিয়ে এডিটোরিয়াল, স্পেশাল এডিটোরিয়াল লিখে ফেললেন তিনি যেন পদত্যাগ না করেন, যখন আগের বার তিনি পদত্যাগের একটা নাটক করেছিলেন সেই সময়। তাকে রাখার জন্য তো তারা মরিয়া হয়েছিলেন, এখনো আছেন। না না, এরা সবই ঘুরে ফিরে এদের ঠিকই ওয়াশিংটনে বাঁধা। এরা আমেরিকান ডিপ স্টেটের বিভিন্ন ক্যাটাগরির এজেন্ট, আপনি বুঝতে পারছেন তো? মানে ফার্স্ট রেট এজেন্ট, সেকেন্ড রেট এজেন্ট, কে কতটা ক্ষমতাবান, কাকে দিয়ে কতটা আমেরিকান পারপাস সার্ভড হবে, আমেরিকানরা এইসব এজেন্ট গ্রেডিং করে। ইন্টেলিজেন্সে দিস এ ওয়েল নোন প্র্যাকটিস, যে সে এ প্লাস এজেন্ট, এ মাইনাস এজেন্ট, এইসব ব্যাপার ট্যাপার আছে। ইউনুস হচ্ছে একদম ওদের সব থেকে ট্রাস্টেড লোক, কেন ইউনুসকে সেই 70-এর দশকের শেষ থেকে আমেরিকানরা নার্চার করেছে, বিল্ড আপ করেছে। হ্যাঁ, উনি ওই দেশে পিএইচডি করেছেন, এমন কিছু বিশাল পিএইচডি, যাই হোক, তার মধ্যে আমি যাচ্ছি না। মানে আই ডোন্ট থিঙ্ক ভেরি হাইলি অফ ইউনুস অ্যাজ অ্যান একাডেমিক অর এ রিসার্চার, কিন্তু হি ইজ এ ভেরি গুড বিজনেসম্যান। মালটা কোথায় আছে খুব ভালো চেনে, এবং সেটা কি করে কি ফিটিং করতে জানে, এবং তার জন্য উনি ওনার মাথা বিক্রি, আরো অনেক কিছু বিক্রি করতে উনি রাজি, সেটা আমরা জানি। প্রশ্নটা এখানে একটাই, যে আমেরিকানস আর ভেরি কি, ওরা একটা ব্যাপারে খুব শঙ্কিত হয়ে পড়েছে ফারুক ভাই, যেটা আমি জানি, আই নো ইট ফর এ ফ্যাক্ট, and that is এই তারেক সাহেব যে চীনে গেলেন, মালয়েশিয়া হয়ে চীনে গেলেন, মালয়েশিয়াটা তো কোনো না, আসল হচ্ছে চায়না, এবং চায়না যে 10-12টা বড় প্রজেক্ট করার অঙ্গীকার করেছে, এবং স্পেসিফিকলি কোন প্রজেক্টে কত লগ্নি করবে সেগুলিও স্পেসিফাই করেছে। তার মধ্যে আপনি দেখবেন যে অনেকগুলি বড় বড় পোর্ট প্রজেক্ট আছে, যেমন মংলা বন্দরটা তারেক গভর্নমেন্ট পুরোপুরি চায়নার হাতে দিয়ে দিচ্ছে, ওখানে $650 মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। পায়রাতেও প্রজেক্ট হচ্ছে, আনোয়ারা যেটা চিটাগাঙে। তার মানে কি? তার মানে যে চাইনিজদের একটা বঙ্গোপসাগরে ভালো রকম এন্ট্রি হবে, তার কারণ যখন তারেক সাহেব চীনে, চাইনিজে এটা পরিষ্কার করেই বললো যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর যেটা আছে, যার থ্রু দিয়ে চায়না বঙ্গোপসাগরে ঢোকার একটা রাস্তা পায়, এই করিডোরটা এখন বাংলাদেশে এক্সটেন্ড করতে হবে। দিস ইজ এ চাইনিজ জিও পলিটিক্যাল মুভ। এটা আপনাকে, এটা ভূ রাজনৈতিক একটা বড় রকমের চাল চীন দিয়েছে দাবার বোর্ডে। এটাতে আমেরিকানরা খুব শঙ্কিত। কেন? আমেরিকানরা বেশ কিছুদিন ধরে ডক্টর ইউনূসের সময় একটা চেষ্টা ওদের ছিল যে রাখাইন করিডোর, তখন ওয়াকার সাহেব রাজি হয়নি, উনি ব্লাডি করিডোর টরিডোর বলে গালিগালাজ করেছেন। তারপরে উনিও আমেরিকানদের লাইনে পড়ে গেছেন, হ্যাঁ, পড়ে গেছেন, কারণ ওনার নিজের চাকরি বাঁচানোর জন্য। তো যাই হোক, এখানে যেটা ব্যাপার, যে এখানে আপনার আমেরিকানরা ওই রাখাইন করিডোর মানে চিটাগাং কক্সবাজার অঞ্চল থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ, যেটা একসময় আরাকান প্রদেশ ছিল, ওই করিডোরটা আমেরিকানরা চাইছে। ওখান দিয়ে আমেরিকানরা ব্যাপকভাবে অস্ত্র শস্ত্র বিভিন্ন মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদেরকে দিয়ে ওরা চাইছে যে মায়ানমারে এরা অঘটন ঘটাবে। মায়ানমারের যে মিলিটারি সরকার, যেটা এখন অবশ্য ওখানে ইলেকশন হয়েছে, যে
মিলিটারি ডিক্টেটর ছিল, সে নিজের রাষ্ট্রপতি হয়ে গেছে, তাই সেনাবাহিনী মায়ানমার কন্ট্রোল করে। ওরা চীনের পকেটে, ওরা একদম চাইনিজ মানে স্ক্রুজ বলতে পারে। জি। ওদের মানে ওইখানে আমেরিকার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটা হচ্ছে যে মায়ানমারে এই মিলিটারি গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে প্রয়োজনে মায়ানমারে 2-3টে স্টেট মানে যাতে হয় স্বাধীন রাজ্য, আরাকান স্বাধীন প্রদেশ, কাচিন টাচিন, এগুলি এখানে ওদের অন্য অনেক ব্যাপার আছে, ক্রিটিক্যাল মিনারেলস যেগুলি হচ্ছে রেয়ার আর্থ বলে, ওইসবের বিরাট খনি মায়ানমারে, ওগুলি আমেরিকা নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছে। এবং মেইনলি চাইনিজদের যে আউটলেট ইন্টু বে অফ বেঙ্গল, এবং বে অফ বেঙ্গলে চাইনিজরা ঢুকতে পারলেই কিন্তু ভারত মহাসাগরে তারা ঢুকতে পারবে। কারণ চায়নার ব্যাপারটা আপনি দেখুন, চায়না খুব বড় মিলিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার, কিন্তু চায়না মানে ভূগোল চায়নার প্রতি অতটা, জিওগ্রাফি ইজ নট ভেরি কাইন্ড টু চায়না। চায়নার যে উপকূল, এটা খুব ছোট উপকূল এবং পূর্ব এশিয়ার দিকে, বুঝতে পেরেছেন? এই জন্য চায়নার বরাবরই একটা স্ট্র্যাটেজি ল্যান্ড টু সি অ্যাক্সেস। সিনজিয়াং দিয়ে ভারত মানে পাকিস্তানের যে অধিকৃত কাশ্মীর, সেটা দিয়ে ওরা বালুচিস্তানে গোয়াদার বন্দর করেছে, যাতে ওখান থেকে আরব মহাসাগরে ওরা ঢুকতে পারে এবং ইন্ডিয়ান ওশান। এই দিক দিয়ে ওরা চায়না মায়ানমার দিয়ে একটা করিডোর করেছে, দুটো এই প্যারালাল করিডোর, ল্যান্ড টু সি করিডোর, এগুলি হচ্ছে চায়নার ভারত মহাসাগরে ঢোকার মেইন পথ। এটা আমেরিকানরা ব্লক করতে চায়। এর মধ্যে বাংলাদেশ ফেসে গেছে। কেন? ইউনূস সাহেব বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছে। ইউনূস সাহেব মোটামুটি উনি ক্ষমতায় থাকা অবস্থায় আমেরিকানদের একটা বুঝিয়ে গেছিলেন যে রাখাইন করিডোর টরিডোর করা যাবে। ওয়াকার একটু ঝামেলা করছে, সেনাবাহিনী ঝামেলা করছে, বাট ইফ দি প্রেসিডেন্ট হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস, এটা বোঝার চেষ্টা করে যে রাষ্ট্রপতি হচ্ছে সর্বাধিনায়ক সেনাবাহিনী। এই রাষ্ট্রপতি যদি আমাদের লাইনের লোক হয়, তো আমেরিকানদের সেটা বুঝিয়েছে যে রাষ্ট্রপতি লাইনের লোক হলে সেনাবাহিনীও লাইনে পড়ে যাবে, ও লাইনে পড়তে বাধ্য হবে। সুপ্রিম কমান্ডার, প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস। এটা ইন্ডিয়াতেও তাই, বাংলাদেশেও তাই। এই জায়গাতে এখন এই চুপ্পু সাহেবকে সরানোর মেইন খেলাটা হচ্ছে আমেরিকানদের খেলা। রিমুভ দিস প্রেসিডেন্ট, সে শেখ হাসিনার লোক, সে আমাদের কথা সঠিকভাবে শুনবে না, সে নানা রকম কায়দা কানুন করবে, ওকে সরাও। এবং সরিয়ে এই যে আপনি বললেন সার্জিও গোর ওখানে যাবে, তো সার্জিও গোরের আগে আরেকটা লোক ওখানে ঢুকে পড়েছে, সেটা আপনি জানেন? সে সিআইএ সাবেক একজন, জি না সাবেক, কিন্তু সে সাবেক হলেও সে এখনো তো কর্মরত। কেমন কর্মরত জানেন? সে একটা সিকিউরিটি এজেন্সি চালায়, যা এবং সিআইএ আজকাল আপনি জানবেন যে অনেক জায়গাতেই এই ডিফেন্স কন্ট্রাক্টটা এই ধরনের যে প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশনকে সামনে রেখে ওরা কাজ করে। যেসব অর্গানাইজেশন চালায় মূলত তাদেরই প্রাক্তনী অফিসাররা, যাদের সারা পৃথিবী সম্বন্ধে জ্ঞান আছে। এবং এই যে লোকটা যে গেছে ওখানে, জেরাল্ড হ্যামিল্টন, এর বউ কিন্তু বাংলাদেশের ক্রিশ্চিয়ান লোরে। হ্যাঁ, আপনি আগের রিপোর্ট দেখুন, এই লোকটা যখন সিআইএ তে কাজ করে, জামাইকা স্টেশন চিফ, তখন জামাইকার যে অ্যাম্বাসেডর, তার কাছে এর বউ নালিশ করে যে সে আমাকে মারধর করেছে, এই করেছে, মানে ওয়াইফ বিটিং, মানে বউ পেটানোর অভিযোগ এই জেরাল্ডের বিরুদ্ধে। এবং তার সেই বাংলাদেশি বউ সেসব নালিশ টালিশ, তারপরে তাদের ডাইভোর্স, অনেক গোলমাল হয়। প্রশ্ন হচ্ছে এই লোক বাংলাদেশ জানে, এই লোক দক্ষিণ এশিয়াতে কাজ করে যাওয়া লোক, এবং এর যে ডিফেন্স এজেন্সি যেটা আছে ওটাকে সামনে রেখে আমেরিকা এখানে ইন্টেলিজেন্স অপারেশন চালাতে প্রস্তুতি নিয়েছে। যেমন ওদের আরেকটা এরকম লোককে মায়ানমারের ভিতরে ঢুকিয়ে ওখানকার গেরিলা বাহিনীগুলিকে ট্রেনিং দেওয়া হচ্ছিল, হ্যাঁ, ম্যাথিউ ভ্যান ডাইক। তার অর্গানাইজেশনটা কি সানস অফ লিবার্টি। তো সে লিবিয়াতে গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধ করেছে, সে সিরিয়াতে যুদ্ধ করেছে এই আসাদ গভর্নমেন্টের বিরুদ্ধে। মানে যেখানে সিআইএ একটা গোলমাল পাকিয়ে সরকার পতন ঘটাতে যাচ্ছে, সেখানে ম্যাথিউ ভ্যান ডাইক। এখন মায়ানমারও সেটা তারা চাইছে। ম্যাথিউ ভ্যান ডাইক বার্মাতে ঢুকে, মায়ানমারে ঢুকে ওইসব বিভিন্ন গেরিলা গোষ্ঠীতে ট্রেনিং করে যখন ফিরে আসছিল উত্তর পূর্ব ভারত দিয়ে, মারুফ ভাই তাকে ইন্ডিয়ানরা অ্যারেস্ট করে, এবং আমেরিকানদের শত চাপ সত্ত্বেও ইন্ডিয়ানরা তাকে ছাড়ছে না, তাকে জেলে ঢুকে রেখেছে। এতে ইন্ডিয়ার উপর বেজায় নাখুশ হয়েছে আমেরিকা, ট্রাম্প সাহেব এবং তার যারা ওইসব
গোয়েন্দা টোয়েন্দা যারা গোলমাল পাকায় পৃথিবীর সবখানে গিয়ে, তারা ইন্ডিয়ার উপর খুব নাখুশ। এই জন্য আমাদের সাথে নানা রকম তারা গোলযোগ করছে, শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছে, এটা করছে ওটা করছে। যাই হোক, তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু বাংলাদেশের গুরুত্বটা এই কারণেই আমেরিকার কাছে যে ইন্ডিয়া ওদের সাথে মায়ানমারের ব্যাপারে কোঅপারেট করছে না, কারণ ইন্ডিয়া আমেরিকার মতো মায়ানমার ভেঙে যাক 2-3টে রাষ্ট্র এটা চায় না। এখানে ইন্ডিয়ার সাথে চীনের স্বার্থ এক জায়গায়। আমরা ইন্ডিয়া এবং চায়না দুজনেই চাই যে মায়ানমার একটা একটা ইউনাইটেড স্টেট হিসেবে, মানে একটা রাষ্ট্র হিসেবে ওটা টিকে থাকুক। ওটা 2-3 ভাগ হয়ে এখানে আবার একটা সিভিল ওয়ার, একটা গোলযোগ গোলমাল, এটা আমরা চাই না। ইন্ডিয়াও চায় না, এটা চায়নাও চায় না। ইন্ডিয়া হয়তো চায়নার বেশি প্রভাব ওখানে বেড়ে যায়, সেটা আটকাতে চায়, তাই বলে আমেরিকানরা এখানে ঢুকে গোলযোগ পাকাবে, এখানে একটা কেওস হবে, এটাও ইন্ডিয়া চায় না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ইন্ডিয়ার মেইন মায়ানমারের দুটো বিরাট স্বার্থ আছে, দুটো কানেক্টিভিটি প্রজেক্ট। একটা হচ্ছে কলকাতা থেকে সিথওয়ে, যেটা আরাকান বা রাখাইন প্রদেশের বন্দর এবং রাজধানী ওই অবধি, এবং ওখান থেকে কালাদার নদী হয়ে পালেটোয়া, তারপরে মিজোরাম, মানে অল্টারনেট রুট টু নর্থ ইস্ট ইন্ডিয়া। একটা বিকল্প রাস্তা উত্তর পূর্ব ভারতের জন্য মায়ানমারের ভিতর দিয়ে, এটা ইন্ডিয়া কমপ্লিট করতে চায়। কারণ যেই রাস্তাটা উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের ভেতর দিয়ে ইন্ডিয়া শেখ হাসিনার সময় ট্রানজিট এগ্রিমেন্ট, এখন এই সরকারের নানা রকম ধ্যানাই প্যানের ফলে ইন্ডিয়া এই ব্যাপারে একটু দ্বিধাগ্রস্ত বোধ করছে যে কি জানি এটা কি করবে, তারেক সরকারের ব্যাপার সেবার বোঝা যাচ্ছে না। তো এর জন্য ইন্ডিয়া চাইছে ওই কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট কমপ্লিট করতে। তো ইন্ডিয়া কোনো অবস্থায় চায় না যে মায়ানমার একটা বিরাট কেওস হোক, এবং এই কেওস হয়ে মায়ানমার 2-3টে রাষ্ট্রে ভেঙে যাবে, আর আমেরিকানরা যেটা চায়। সো এখানে ইন্ডিয়া এবং আমেরিকা দে আর নট ইন লাইন, এবং এর জন্য দেখবেন যে আমাদের টাইট দেওয়ার জন্য আমেরিকানরা আমাদের এই রকে জড়িয়ে কিছু কেস টেস, যে রয়্যাল অফিসাররা ওই শিখ লিডারকে মারার ষড়যন্ত্র করছিল, এবং এখানে আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের নামেও সমন এসছে। তো আমেরিকার সাথে আমাদের মানে রিলেশন এখন খুবই খারাপ অবস্থায় আছে। এর জন্যই বাংলাদেশের গুরুত্ব। এখন বাংলাদেশে যদি এই করিডর চীন যেটা করতে চাইছে, এটা আমেরিকাকে আটকাতে হয়, তাহলে রাষ্ট্রপতি ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ওরা তারেক সাহেবের উপর ভরসা করতে পারছেন না। ওরা তারেক সাহেবকে নানা রকম ভুজুং ভাজুং দিলেও তারেক সাহেব চীনে গেছেন, এবং এটা ঠিকই তারেক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি চাইবেন আমেরিকানরা তো কোথাও কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করবেন আর মারামারি করাবে, গন্ডগোল করাবে। তো এর জন্য উনি চাইছেন যে চাইনিজ ফান্ড এনে এখানে বড় বড় কিছু পরিকাঠামো, প্রজেক্ট তৈরি করা। কেন তারেককে সবসময় লোকে শেখ হাসিনার সাথে কম্পেয়ার করবে, যে শেখ হাসিনা এত সব উন্নয়ন করেছে। তো তারেক সাহেবও চাইছে বড় বড় কিছু উন্নয়ন প্রকল্প, তার জন্য টাকাটা কোথা থেকে? চীন, ন্যাচারালি চায়নার অনেক ডিপ পকেট, অনেক টাকা পয়সা। এটা আমেরিকানরা বাধা দিতে চাইছে। ওরা নিজেরা 5 টাকা খরচ করে কোনো উন্নয়ন প্রকল্প করবে না, ওরা শুধু মারামারি করবে, গন্ডগোল করবে। ওরা আপনার কাঁধে বন্দুক রেখে মায়ানমারে গুলি চালাবে। এর জন্য এই সার্জিও, এই হ্যামিল্টনের ওখানে আসা, এবং তার কয়েকদিনের মধ্যে সার্জিও গোর ওখানে যাচ্ছে। কেন সার্জিও গোর কিন্তু আপনি মনে রাখবেন, হি ইজ নট এ প্রফেশনাল ফরেন সার্ভিস অফিসার। ও হচ্ছে ট্রাম্পের রাজনৈতিক সহযোগী, ও ট্রাম্পের ওই বলে না ট্রাম্পের বাডি, মানে ট্রাম্পের দোস্ত এক কথায়। একসাথে খাওয়া দাওয়া হয় টয়, আরো অনেক কিছু হয় টয়। ট্রাম্প সাহেব তো রঙিন মানুষ, অনেক কিছু করেন টরেন। এই গোর টোররা হচ্ছে তার ওইসব। আর গোর কিন্তু খুব ইন্টারেস্টিং লোক। হি ইজ এ খ্রিস্টান বাট ফ্রম উজবেকিস্তান। আপনি দেখবেন এই টাইপের লোকগুলি, কমিউনিস্ট স্টেট বা ইসলামিক স্টেটের যারা খ্রিস্টান, তারা খুব হার্ড লাইন হয়। যেরকম ব্রাজিলস্কি ছিল, রোনাল্ড রিগানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, পোল্যান্ডের লোক, প্রচন্ড অ্যান্টি কমিউনিস্ট, প্রচন্ড অ্যান্টি রাশিয়া। ওই জন্য একটা কোল্ড ওয়ার, মারামারি করতে হবে, রাশিয়াকে টাইট দিতে হবে। এই লোকটা উজবেকিস্তানের লোক, তেও ওই রাশিয়া, চায়না, কমিউনিস্ট আটকাও এইসব। এ হচ্ছে ওর জন্য নামটা দেখবেন সার্জিও, কিন্তু গোর ইটস নট এ নর্মাল আমেরিকান মানে খ্রিস্টান নেম। এনিওয়ে, পয়েন্ট ইজ ও ট্রাম্পের বাডি, ট্রাম্পের দোস্ত। ট্রাম্প ওকে শুধুমাত্র ইন্ডিয়াতে অ্যাম্বাসেডর না, পুরো সাউথ এশিয়ার দায়িত্ব দিয়ে রেখেছে। তো ওই লোক ওখানে যাচ্ছে, কিন্তু ও তো ইন্টেলিজেন্স অফিসার না, ও তো আর অপারেশন করার এক্সপিরিয়েন্স তার নেই। ওই জন্য আগে একটা ইন্টেলিজেন্স একবারে পোড় খাওয়া, 35 বছর সিআইএ তে চাকরি করা,
বাংলাদেশের বউ যার আছে এরকম একজন লোককে এখানে পাঠিয়েছে আগে খেলাধুলোগুলি সাজানোর জন্য। এইবার গৌর ওখানে যাবে এবং এরা প্রবল প্রেসার দেবে। চুপ্পুকে সরানো হয়েছে এই প্রেসারই, এবং চুপ্পুকে সরিয়ে এখন ওখানে ইউনূসকে রাষ্ট্রপতি করা। সে আপনার ওই শফি সাহেব যতই বড় বড় কথা বলেছে, না এই অকৃতজ্ঞ জাতি, ইউনূস সাহেব রাষ্ট্রপতি হতে চান না, ফালতু কথা। ইউনূস সাহেব রাষ্ট্রপতি হতে চান না, সব থেকে বড় কারণ কি জানেন? ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। একবার উনি রাষ্ট্রপতি হলেন, উনি যে মহান মহান কাজগুলি করেছেন যার জন্য ওনার বিরুদ্ধে আগেও মামলা হয়েছে এবং আগামী দিনে আরো মামলা হতে পারে, গণিত কাজ যেগুলি করেছে। তো রাষ্ট্রপতি একবার হয়ে গেলে ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন, আর তার বিরুদ্ধে কোনো মামলা কিছু করা যাবে না। দিস ইজ দ্য মেইন রিজন। প্লাস ওনার তো টাকার খেয়ে শেষ নেই। উনি উনি চিফ অ্যাডভাইজার হয়ে নিজের কোম্পানিকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উপেক্ষা করে, হ্যাঁ, গ্রামীণের এই লাইসেন্স ওই লাইসেন্স বার করেছে। এই কাজগুলিও আরো সহজ হয়ে যাবে উনি রাষ্ট্রপতি হলে। আরেকটা জিনিস আমি শুনতে পেয়েছি যে ওখানে ওই আরেকজন মহাপ্রভু আছেন, আমেরিকানদের খুব কাছের লোক, হ্যাঁ, যাকে কনস্টিটিউশনাল এক্সপার্ট বলে বলা হয়, কিন্তু সে একসময় আমার বিবিসির কলিগ ছিল। তো সে কত বড় কনস্টিটিউশনাল এক্সপার্ট সেটা আমি জানি, আলী রিয়াজ। সে মাঝে হাওয়া হয়ে গেছিল এখানে ইলেকশন হওয়ার পর, বিএনপি আসার পর। এখন আবার শোনা যাচ্ছে যে সে ঘোরাফেরা করছে আবার নতুন করে সংস্কারের নামে আবার কিছু জিনিস হবে। আপনি দেখবেন যে আমেরিকানদের একটা চেষ্টা আছে যে তারেক সাহেবকে লাইনে যেহেতু ফেলতে পারছে না, বাংলাদেশের এই পার্লামেন্টারি সিস্টেমটা আস্তে আস্তে প্রেসিডেন্সিয়াল দিকে, মানে রাষ্ট্রপতির আরো অধিক ক্ষমতা, এবং রাষ্ট্রপতিটা ওদের লোক। মানে আমেরিকানরা এই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে বিশ্বাস করে। এই 50টা নানা রকম লোক, নানা রকম রাজনীতির লোক কন্ট্রোল করা ওদের জন্য ডিফিকাল্ট। দে আর নট ভেরি স্মার্ট পিপল এইসব ব্যাপারে। এগুলিতে ব্রিটিশরা অনেক বেশি এক্সপার্ট। হ্যাঁ, ওরা একসাথে ওই 3টে বল হাওয়াতে আর 2টো বল হাতে নিয়ে জাগলিং করতে। আমেরিকান নট গুড এট দিস থিংস। ওরা মারামারি পার্টি, কাউবয়। তো ওরা চাইছে যে ওখানে একটু চেঞ্জ করে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, এবং প্রেসিডেন্টটা ওদের লোক। তাহলে ওকে দিয়ে ওরা যা খুশি তাই করিয়ে নেবে। কেন ইউনূস সাহেব থাকার সময় যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে আপনি দেখেছেন, একটা 90% মুসলিম মেজরিটি কান্ট্রি, সেখানে আমেরিকা থেকে কি কি কিনতে হবে না, বিশাল অঙ্কের পর্ক প্রোডাক্ট। এগুলি তো সরাসরি ধর্মীয় অনুভূতির ব্যাপার আছে। কিন্তু ইউনূস সাহেব যতক্ষণ আমেরিকা তাকে মানে পিঠ চাপড়াচ্ছে এবং আমেরিকার হয়ে সে কাজ করে টাকা পয়সা করতে পারছে, টাকা পয়সা ইউনূস সাহেবের তারা অনেক ব্যাপার ট্যাপার আছে, হ্যাঁ, সেগুলি আমরা সব জানি টানি আর কি। তো যাই হোক, এর জন্য আমেরিকানস আর ডেসপারেট যে প্রেসিডেন্ট ওদের মন মতো লোক বসাবে। তার মানে আপনি যে তথ্যগুলো বললেন এটা তো খুবই ভয়ঙ্কর একটা, এবং আপনার টোনে, আপনার কথায় অনেকটাই বোঝা যাচ্ছে বা পরিষ্কার যে আসলে ডক্টর ইউনূসকে হয়তো রাষ্ট্রপতি করা হচ্ছে, এবং পর্যায়ক্রমে এই চেষ্টা করবে। এখন আলী রিয়াজের মাধ্যমে আবারও সেই সংস্কার কমিশন অ্যাক্টিভ করে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের দিকে যাওয়ার একটা আশঙ্কা আপনি করছেন, তাই তো? হ্যাঁ, দিস ইজ দ্য আমেরিকান প্ল্যান। এখন এটা শুনুন মারুফ ভাই, আপনি এটা তখনই করতে পারবেন আপনাকে, আপনার উল্টো দিকে যারা আছে তারা আপনাকে কতটা ছাড় দিচ্ছে। এখানে একটা অন্য খেলা চলছে। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে তারেক রহমানকে ব্রিক্স এর যে সামিট হতে যাচ্ছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই যে গ্রুপিং, এবং যার মধ্যে আরো অনেকে ইদানিং, তো বাংলাদেশ এটার মেম্বারশিপ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। এর জন্য বাংলাদেশকে এই সম্মেলন সেপ্টেম্বর মাসের 11, 12, 13 তারিখ দিল্লিতে হবে। এই সম্মেলনে তারেক রহমানকে ইনভাইট করা হয়েছে। তারেক রহমান তো এমনি ইন্ডিয়াতে আসার ক্ষেত্রে একটু দোনামানা করছিল যে ওখানে যারা মহাপ্রভুরা বসে আছেন তারা আবার একটা হই হই করে উঠবে, ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা, তারেক রহমান এই অবস্থায় কেন যাচ্ছে, আবার ভারতের দালাল। তো এইসব এখন ব্রিক্স একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। বাংলাদেশ নিজে ব্রিক্স এর মেম্বার হতে চেয়েছে এক সময়। এই ব্রিক্স এর এই যে সামিট হচ্ছে, এতে তারেক রহমানকে ইনভাইট করলে তারেক রহমান আসতেও পারেন যদি আমেরিকানদের বেশি। এখানে একটা অন্য খেলা হচ্ছে এখন। রাশিয়া, ইন্ডিয়া ইজ অন দ্য সেম পেজ, চায়নাও মোটামুটি, চায়নাকেও, কেন এটা চাইনিজরাও বোঝে যে পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলে তারা যে ওই নানা রকম প্রজেক্টের কথা বলেছে এগুলি করা মুশকিল। তো এখানে একটা অন্য খেলা হচ্ছে যে আমেরিকাকে
আমেরিকার যে খেলা, আমেরিকার যে প্ল্যান, এটাকে কার্যত মানে ব্যাহত করে তারেক সাহেবকে আস্তে করে, বাংলাদেশকে আস্তে করে ব্রিক্স এর দিকে টেনে আনার একটা বড় ডিপ্লোম্যাটিক খেলা চলছে। এবং এর জন্য তারেক সাহেবকে ইনভাইট করা হয়েছে সামিটে। উনি এখনো আসবেন কি আসবেন না বলেননি, কিন্তু আমরা জানি যে বিএনপি অন্য লোকজনকে রাষ্ট্রপতি করতে চায়। বিএনপির ক্যান্ডিডেট পসিবলি সামবডি লাইক মঈন খান, হ্যাঁ, শিক্ষিত মানুষ, এই ধরনের লোক। এখন এখানে একটা টানাপোড়েন চলছে, সেটা হতে পারে, সেটাও আমি শুনছি যে তো এই জায়গায় আমেরিকানরা কি চাপ দেবে। সরি, না, জি বলুন, আপনি শেষ করুন। না, ওটা বলছিলাম যে এখানে এই রাষ্ট্রপতিকে আগে করা নিয়ে হবে, এটা নিয়ে একটা টাগ অফ ওয়ার চলছে, এই দড়ি টানাটানি। তা আমেরিকানরা ইউনুসকে পুশ করলো, বিএনপি মঈন খান, তারপরে একটা টানাপোড়েন দুই দিক থেকে হচ্ছে। এখানে আমি এটাও শুনতে পেয়েছি যে আইরিন খান, যাকে ইউনাইটেড নেশনসে বাংলাদেশের প্রতিনিধি করে পাঠানোর কথা হয়েছে, হয়তো তারেক শেষ রহমানের পর্যন্ত তারেক তাকে রহমানের কম্প্রোমাইজ স্ত্রীর ক্যান্ডিডেট বোন। করা যেতে পারে, হতে পারে। এরকমও কিছু মহল থেকে শোনা যাচ্ছে যে প্রেসিডেন্টের জন্য তাকে কম্প্রোমাইজ ক্যান্ডিডেট, কেন, উনি দীর্ঘদিন ইউএনটিউএন এ কাজ করেছেন, ওনার সাথে সাহেবদেরও খাতি আছে, আবার অন্যদেরও খাতির টাতির আছে, নানা দিকে ওনার, ইজ এ ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট, ওনার অনেক যোগাযোগ টোগাযোগ আছে। আর উনি মানে বিএনপির সাথে, মানে আমি যেটা শুনেছি, উনি জুবেদা রহমান, তারেক রহমানের স্ত্রীর কিরকম আত্মীয় হন। চাচাতো বোন, আপন চাচাতো বোন, আপন চাচাতো বোন। রাইট, এটা আপনি জানেন। তাহলে জি। শি ইজ ইন দ্য ফ্যামিলি, এক। দু নম্বর হচ্ছে তার ইন্টারন্যাশনাল কানেকশন প্রচুর। হ্যাঁ, ওনাকে হয়তো ইউনুসকে ডাইরেক্টলি তারেক সাহেব করতে চাইবেন না, কেন, ইউনুস কি খেলাধুলা করবে উনি জানেন, ইউনুস উইল ট্রাই টু ডমিনেট হিম। এই জন্য উনি আইরিন খানকে এগিয়ে দিতে পারেন অ্যাজ এ কম্প্রোমাইজ ক্যান্ডিডেট, যদি ওরা কোনো কারণে বিএনপির নিজস্ব ক্যান্ডিডেট মঈন খান বা এই ধরনের কাউকে সাপোর্ট না করে। তাই জন্য এই রাষ্ট্রপতি কে হবে, আমেরিকানদের টার্গেট হচ্ছে কি, যে আমেরিকানরা ইউনুসের নাম বললে জামাত তো লাফিয়ে উঠবে। তখন কিন্তু জামাতের এই মহান হুজুরদের কোন রকম ধর্ম টর্ম, ওই যে সব পর্ক টর্ক আনার চুক্তি করে গেছে ইউনুস, ওগুলি তখন কিন্তু ফ্যাক্টর হবে না। তখন ধর্ম টর্ম ফ্যাক্টর হবে না। তখন জামাতের হুজুররা হই হই করে লাফাবেন, রাজি হয়ে যাবেন। এনসিপির এই ট্যান্ডলরা তো রাজি হবেই। তো জামাত এনসিপি ইউনুসকে চাইবে। এখন আমেরিকানদের টার্গেট হচ্ছে বিএনপি কে রাজি করানো। কেন, ইউনুস যদি বিএনপির ক্যান্ডিডেট না হয়, তাহলে ইউনুসকে দাঁড় করালে ইউনুস তো হেরে যাবে। আর ইউনুস নিজের থেকে ইলেকশন করে বাংলাদেশে একটা গ্রাম পঞ্চায়েত জেতা ওর পক্ষে মুশকিল। ওর এই আমেরিকান চাচা টাচারা না থাকলে ইউনুস কোনোদিন ইলেকশন পলিটিক্সে কিছু করতে পারবে না। আই এম চ্যালেঞ্জিং, বাপের বেটা হলে ইলেকশন কন্টেস্ট করে দেখতে পারবে না। তো এর জন্য ওরা চাইছে বিএনপি কে প্রেশার দিয়ে ইউনুসকে ক্যান্ডিডেট হিসেবে অ্যাকসেপ্ট করলে দেন ইউনুস ইজ এন ইউনানিমাস ক্যান্ডিডেট, তাই না মারুফ ভাই? বিএনপিও যদি রাজি করানো যায়, তাহলে তো আর কোনো ইলেকশনের ব্যাপার নেই, সিলেকশন। কেন, ইউনুসকে ইলেকশনে ফেললে ঝামেলা আছে। ইউনুসকে এটা তো তিনি এর আগেও বলেছেন, এর আগেও তিনি বলেছিলেন যে তিনি তাকে যদি 111 এর সময় তিনি বলেছিলেন যে তিনি যদি সবাই মিলে তাকে বসায়, যেটা 2024-এ 5ই আগস্ট করেছে, তিনি ওইভাবেই আবার প্রেসিডেন্ট হতে চান। তার কারণটা হচ্ছে উনি এতই জনপ্রিয় বাংলাদেশে যে উনি বাংলাদেশে ইলেকশন করলে একটা গ্রাম পঞ্চায়েত, ইউনিয়ন পরিষদ ইলেকশনও জিততে পারবে না। এটা হচ্ছে আসল ব্যাপার। সো হি ইজ কভারিং হিজ উইকনেস বাই টকিং বিগ। এগুলি একটা স্টাইল, যে আমি যেটা পারবো না আমি জানি, আমি বড় বড় কথা বলে এমন একটা ভাব করলাম যে না, ওটা আমি করতেই চাইছি না, আসলে আমি পারবো না। তো ইউনুস একটা ইউনিয়ন পরিষদ ইলেকশন জেতার ক্ষমতা তার নেই। এই জন্য বড় বড় কথা সবাই যদি চায় তাহলেই আমি হব। হ্যাঁ, কারণ মানে হি ওয়ান্টস টু বিকাম সামথিং থ্রু সিলেকশন, নট ইলেকশন। ইলেকশন হি ক্যানট ফেস। জি। তো এই যে ঘটনা প্রবাহ আপনি যা বললেন, আমি একদম শেষ দিকে চলে এসেছি। সেটা হচ্ছে, যদি এই সমীকরণগুলো হয়ে থাকে, তাইলে কি শেখ হাসিনার যে দেশে ফেরা, এইটা কি পর্যায়ে থাকবে, কি কোন দিকে যেতে পারে? আমার মনে হয় শেখ হাসিনা তো বলেছেন উনি ডিসেম্বর ওই সময় ঢুকতে চাইছেন। উনিও মানে এই সব ঘটনা প্রবাহের দিকে নিশ্চয়ই লক্ষ্য রাখছেন, যে আমেরিকানদের যাতায়াত, তারা ইউনুসকে রাষ্ট্রপতি করতে চাইছে, এবং এই খেলাগুলি ব্রিক্স এর কাউন্টার যে অফেন্সিভ, যেটা
ব্রিক্স তারেক সাহেবকে এখানে এনে বাংলাদেশকে ব্রিক্স এর মধ্যে ঢুকিয়ে আমেরিকার বলয় থেকে বার করে আনতে চাইছে। শেখ হাসিনা নির্ঘাত উনি এইসবের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন। কিছু কিছু ভুলভাল খবর বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে বা মিডিয়াতে বেরিয়েছে এর আগে, ওগুলি আমি খুব গুরুত্ব দিতে চাই না, যে শেখ হাসিনা আমেরিকার সাথে যোগাযোগ রাখছে কে অমুকের সাথে। হ্যাঁ, এটা হতে পারে যে শেখ হাসিনার কিছু লোকজন আছে যারা আমেরিকাতে হয়তো কোনো লবিস্ট টবিস্ট নিয়োগ করে। তো আমার নিজের ধারণা কি জানেন, ওই শেখ হাসিনার জন্য ওই লবিস্ট টবিস্ট ওই কিছু ওই সব লোকজন যারা আছে আমেরিকাতে, এগুলি ফালতু জিনিস। এর আগেও ওনার হয়ে লবিস্ট টবিস্টের চেষ্টা হয়েছে, এগুলি দিয়ে কিছু হয়নি। ওনার মানে যেসব লবিস্ট নিয়োগ হয়েছিল তারা দুটো লেখা ওনার পক্ষে কোথাও লেখাতে পারেনি, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওরা ওনার ঘরের লোকজনের আত্মীয় ছিল, আমি আর বিস্তারে বলতে চাইছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা এই এই যে খেলাটা হচ্ছে, মানে এই যে একটা জিও পলিটিক্যাল গেম বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশ কার দিকে, আমেরিকার দিকে যাবে এবং আমেরিকা তার কাঁধে বন্দুক রেখে মায়ানমারে গোলযোগ পাকাবে, সেটা বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার হতে দেবে, নাকি বাংলাদেশের সরকার বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে ব্রিক্স এর দিকে ঝুঁকবে এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তুলে নেবে, যেটা ইন্ডিয়া অনেকদিন ধরেই ইন্ডিয়ান দেখবেন ইন্ডিয়ানরা যে কোনো স্টেটমেন্টে ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলছে। হোয়াট ইজ ইনক্লুসিভ ডেমোক্রেসি? তার মানে আওয়ামী লীগকে এর উপর থেকে ব্যান তোল। কেন আওয়ামী লীগকে ব্যান করা মানে ভারতে কংগ্রেসকে ব্যান করার মতো। এটা কি সম্ভব যে কংগ্রেস রোজ রাহুল গান্ধী দাঁড়িয়ে মোদিজিকে হামলা করে পার্লামেন্টে, তাই বলে কি কংগ্রেসকে ব্যান করে দেবে? তাহলে আর ভারতে গণতন্ত্র থাকবে না। আর আরেকটা জিনিস আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে, যে বাংলাদেশের খুব লাফাচ্ছে না, এ মোদিজি প্যাচে পড়ে গেছে, এবার আমেরিকান ডিপ স্টেট মোদিজিকে ফেলে দেবে, হ্যাঁ শেখ হাসিনা প্যাচে পড়বে। মোদিজি না থাকলে এখানে তার এই ককরোচ ফকরোচ তো দেশের ভাগ্য বিধাতা হবে না। কংগ্রেস না থাকলে এখানে এই কি বলে বিজেপি না থাকলে এখানে কংগ্রেসের সাথে তো আরো বেশি খাতির শেখ হাসিনা। তো বাংলাদেশের এইসব মহান কিছু কিছু ছাগল আছে যারা খুব লাফাচ্ছে যে দিল্লিতে গোলযোগ, শেখ হাসিনা পেঁচে পড়বে, তারা কিছু জানে না। ইন্ডিয়ান পলিটিক্স দে ডোন্ট নো। ইন্ডিয়াতে অল পলিটিক্যাল পার্টিস শেখ হাসিনা হচ্ছে তাদের বইনজি, যে কোনো কারণে ভালো মন্দ আমি তার মধ্যে যাচ্ছি না। So Sheikh Hasina has total acceptance among Indian political parties, এবং সেখানে মোদিজি ওনাকে বহিনজি বলে, মোদিজি যদি না থাকে রাহুল প্রিয়াঙ্কা ওনাকে মাসিজি বলে। তো শেখ হাসিনার কোনো এফেক্ট হবে না। আর ককরোচ পার্টি এইসব তো আর ভারতে কালকে, ওরা তো বলছে ওরা ইলেকশন পলিটিক্সে ইন্টারেস্টেড, ওরা স্টুডেন্ট ওই এডুকেশন রিফর্মস নিয়ে ওরা মাথা খাওয়াচ্ছে। দে আর নট ইন্টারেস্টেড ইন এনি পলিটিক্যাল ইয়ে। এটা আমি ক্লিয়ার করে দিলাম। আর সব থেকে বড় কথা, শেষে একটা কথা বলবো, যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে, উনি ইচ্ছে করেই এই ডিসেম্বরের কথা বলা হচ্ছে, যে তার আগে অনেক কিছু ঘটবে, উনি আমেরিকাতেও লবিং করার হয়তো চেষ্টা করছেন। কিছু শোনা যাচ্ছে যে উনি ইসরায়েলের সাথে একটা লাইন ওপেন আছে, লবিং টবিং এর ব্যাপার আছে, নানা রকম খেলাধুলো আছে। একদিকে এটা যেমন হচ্ছে, একদিকে আবার ব্রিক্স এর ব্যাপার, এই তারেক গভর্নমেন্ট ব্রিক্স মানে, এবং ব্রিক্স এর থ্রু দিয়ে একটা যে বাবা তোমরা একটা বোঝাপড়া করে নাও, তোমরা এখানে হ্যাঁ ইসলামিক র্যাডিক্যালিজম চেক করাটা দরকার ইত্যাদি, এইসব ব্যাপার আছে। ফলে মানে লট অফ গেম। মানে আমার বন্ধু বার্টি লিটনারের একটা অসাধারণ বই আছে, উনি সুইডিশ জার্নালিস্ট বেসড ইন ব্যাংকক, আমার খুবই বন্ধু মানুষ। আমরা দুজনে একটা ব্যাপার আমাদের কমন আছে, আমরা প্রায় এই মায়ানমারে এসব গেরিলাদের বেসে ভিসা পাসপোর্ট ছাড়া এমনি ঢোকা, মানে উই আর কম্পালসিভ বর্ডার ক্রসার্স, এইসব আমরা করেছি। তো বার্টিলের একটা দারুণ বই আছে, গ্রেট গেম ইস্ট। এই গ্রেট গেম ইস্টের নতুন একটা চ্যাপ্টার, সেদিন বার্টিলের সাথে আমার কথা হচ্ছিল, আমি বললাম বার্টিল, a new chapter of the great game east is starting. বলে yes you are right and it's starting in Bangladesh. So বাংলাদেশ এখন এই গ্রেট গেম ইস্ট বা এই আমেরিকা, চীন, ভারত, এদিকে রাশিয়া দূরের থেকে মোটামুটি ভারতের পক্ষে, চীনের পক্ষে, এই যে একটা গ্রেট গেম ইস্ট, একটা বড় আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলা, এই খেলার কিন্তু একেবারে কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ চলে আসছে এখন। মারুফ ভাই, কেন্দ্রবিন্দুতে দেখবেন এরকম হবে যে ঘূর্ণিঝড় যখন ওঠে, তার কেন্দ্রীয় বিন্দুতে থাকলে খুব বিপদও হতে পারে, এটা তো বুঝতে পারছেন। ইফ ইউ আর এট দ্য মিডল অফ দ্য স্টর্ম, এই জন্য বাংলাদেশের জন্য দোয়া করা ছাড়া বা আল্লাহ ভরসা বলা ছাড়া আর আমি কিছু বলতে পারছি না, কারণ বাংলাদেশের সামনে খুব কঠিন সময় আসছে।
জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই কথাটি দিয়ে আপনি একদম একদম শেষে যেটি বললেন যে সামনে, বাংলাদেশের সামনে যে মানে সামনে মানে খুব দূরবর্তী সামনে না, খুবই নিকটবর্তী সময়ে যে খুবই খারাপ বা কঠিন কিছু পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছিল আগে থেকে, সেটি আপনার কথায় আজকে আরো একেবারেই পরিষ্কার হয়ে গেল, এবং আপনি হিসেব করে অঙ্কের মতো মিলিয়ে দিলেন যে আসলেই বাংলাদেশের সামনে কঠিন এক পরিস্থিতি বাংলাদেশ পড়তে যাচ্ছে, বাংলাদেশ সে মানুষও পড়তে যাচ্ছে। এ থেকে উত্তরণের পথ কি সেটিও দেখার অপেক্ষায়। দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে শাপলা চত্বরে 2013 সালের শাপলা চত্বরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 33 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক সেনা বাহিনীর প্রধান আজিজ সহ বিভিন্ন শ্রেণী পেশার রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, প্রশাসনের কর্মকর্তা, সেনা কর্মকর্তা বহুজন আছেন। কিন্তু প্রশ্নটি হলো, শাপলা চত্বরের ঘটনা সেটি কি করে, কেন, কোন প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢুকে গেল? অর্থাৎ যে আদালতটি গঠন হয়েছে, তৈরি হয়েছিল কেবলমাত্র মহান 71-এর মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। বিষয়টি জানবো। এই আদালতেরই সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল আছেন আমার সঙ্গে। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি, আপনি যদি একটু বলেন না, যে যেহেতু আপনি এই আদালত এবং এই মামলা দুটি বিষয়ই বেশ অনেক কিছু জানেন, এর সঙ্গে সম্পৃক্ত, এই আদালতেও আপনি আপনার কর্মস্থলেটি ছিল, তো কি করে আসলে শাপলা চত্বরের মামলাটির প্রেক্ষাপট যদি শুরুতে একটু বলেন, তারপরে আমরা যাব যে কি করে, কোন প্রক্রিয়া এটি এই আদালতে ঢুকে গেল। প্রথমেই আপনাকে বলি যে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে, আপনাদের খেয়াল আছে যে এই 5ই মে ঠিক একদিন বা 2 দিন আগে শাহবাগ চত্বরে কাদের মোল্লাকে কেন্দ্র করে আমরা যে শাহবাগ আন্দোলনের কথা বলে থাকি, সেই শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলন। জাগরণ মঞ্চের যে শাহবাগ আন্দোলনটি, সেটি কিন্তু সমাপ্ত হলো। তার 1 থেকে 2 দিনের মধ্যে আমরা দেখেছিলাম যে শাপলা চত্বরে এই হেফাজতে ইসলাম, তারা মানে ইসলাম ধর্ম রক্ষার জন্য তারা বলছিল, তারা দাবি করছে যে এই গণজাগরণ মঞ্চের আন্দোলনটা ছিল, আপনার মনে থাকার কথা যে গণজাগরণ মঞ্চের আন্দোলনটা নাস্তিকদের আন্দোলন, তারা ধর্মকে অবমাননা করেছে এবং সেই কারণে তাদের শাস্তির দাবিতে এই শাপলা চত্বরটি দখল তারা নিল। এবং আপনি জানেন যে মতিঝিল হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র, যেহেতু সেখানে ঢাকায় স্টক এক্সচেঞ্জ আছে এবং একই সাথে বেশ কয়েকটি ব্যাংকের কিন্তু প্রধান কার্যালয় এবং বৈদেশিক বাণিজ্যিক কার্যালয় কিন্তু এই মতিঝিলে, যে কারণে এমনকি বাংলাদেশ ব্যাংকের একদম সামনেই এটি। রাইট, বাংলাদেশ ব্যাংকের একদম সামনে, সেই কথাতে আমি আসছিলাম। তো সেখানটা তারা দখলে নিয়ে তারা কিন্তু একটা আন্দোলন গড়ে তোলে হেফাজতে ইসলাম, এবং এই হেফাজতে ইসলামের আন্দোলনটাকে কেন্দ্র করে 5ই মে একটি আইন শৃঙ্খলা বাহিনী যখন দেখতে পেল যে এখানে এই আন্দোলনটি আর শান্তিপূর্ণ আন্দোলন নাই, এটি একটি জঙ্গি আন্দোলনে পরিণত হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা, এবং সবচেয়ে বড় কথা যে আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতি যদি ক্রিপল হয়ে যায় তাহলে কি হতে পারে, সেই আশঙ্কা থেকে তাদের ওই জায়গাটি থেকে তাদেরকে বারবার সরে যেতে বলা হয় এবং শেষ পর্যন্ত সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে 5ই মে সরিয়ে দেয় রাতের বেলা। সেখানে কিন্তু যখন তাদেরকে সরিয়ে দেওয়া হয় তখন বাংলাদেশের সমস্ত মেজর মিডিয়া হাউসগুলো কিন্তু সেখানে উপস্থিত ছিল, এমনকি বিবিসি বাংলার যিনি ব্যুরো প্রধান ছিলেন তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন, এবং অন্যান্য আমার জানা মতে অন্যান্য সংবাদপত্রের যারা সাংবাদিক আছেন বিদেশি, তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। যে কারণে কেউ কিন্তু আসলে এই শাপলা চত্বরের ঘটনার পরে এখানে কোনো ধরনের কোনো অ্যাবিউজের কোনো অভিযোগ কিন্তু তখন আনা হয় নাই। এমনকি কিছুদিন আগেও বিবিসির যিনি ব্যুরো প্রধান তখন ছিলেন তিনি কিন্তু তার একটা বক্তব্যে বিবিসিকেই বলেছেন যে ওই দিন তিনি নিজে উপস্থিত ছিলেন, এবং শুধু তিনি না, কাদির কল্লোল তিনিও উপস্থিত ছিলেন, এবং তারা কেউই সেখানে কোনো ধরনের কোনো হত্যাকাণ্ড কিন্তু দেখেননি। কোনো ধরনের কোনো পুলিশ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে এই ধরনের ঘটনাও তাদের চোখে খুব একটা কিন্তু পড়ে নাই। এখন এই পর্যায়ে যখন আমাদের এই 5ই আগস্ট 2024 সালের পরে
যখন ক্ষমতার পালাবদল হলো, অনেকে এটাকে কু বলছে, আমি এটাকে নন ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্ট বলছি। এবং সেই পালাবদলের পরে আমরা কিন্তু দেখেছি যে যে ইসলামী জঙ্গি বা ডানপন্থী যেসব সংগঠন আছে, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, যেগুলো আছে যাদের বিরুদ্ধে আগে জঙ্গি এবং ডানপন্থীর অভিযোগ ছিল, তারা বিভিন্নভাবে ক্ষমতাটা কিন্তু দখল করেছে। ইউনূসের সময় বেশি তারা দখল করেছে, তাদের ইনফিল্ট্রেশনটা বেশি ছিল। বিএনপির সময়ও সেটা আসলে বিএনপি এখনো পরিষ্কার করতে বা ক্লিন করতে পারে নাই। এই পরিস্থিতিতে এই অভিযোগটি কিন্তু আপনি দেখবেন যে হেফাজতের পক্ষ থেকে এই অভিযোগটি কিন্তু যখন তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর ছিলেন তখনই কিন্তু এটি দায়ের করা হয় এবং সেখানে অনেকের নামে প্রাইমারিলি মামলার নাম ছিল, কিন্তু এখন তদন্তের পরে আসলে কতগুলো নাম আপনার নামও ছিল আমি যতটা জানি আর কি। হ্যাঁ, আমার নামও সেখানে প্রাথমিক অভিযোগে ছিল। এখন ৪১ জনের মধ্যে আমার নাম আছে কিনা আমি জানি না। তবে যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ৯ জন আসামি কারাগারে আছে। আমি জাস্ট নামগুলো পড়ে শোনাচ্ছি। ডাক্তার দীপু মনি, শামসুল হক টুকু, যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, একেএম শহীদুল হক, মোল্লা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির নির্মূল কমিটির সভাপতি মণ্ডলীর সভাপতি, আব্দুল জলিল মণ্ডল, সাবেক ডিআইজি, ফারজানা রূপা সাংবাদিক, মোজাম্মেল বাবু সাংবাদিক এবং পলাতক অন্যান্য উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনি রয়েছেন। জেনারেল আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান আছেন। বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি আছেন, যিনি এই মুহূর্তে দুবাইতে আটক অবস্থায় আছেন। আমরা জানি যে তাকে ট্রান্সফারের একটা প্রসেস চলমান রয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে যেটা একটা আইন শৃঙ্খলা রক্ষার একটা স্টেপ, আপনি সেটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে কিভাবে পরিবর্তন ট্রান্সফার করছেন, এটি একটি আপনার একটা কনসার্ন ছিল। সেই কনসার্নটার উত্তরে আমি বলবো যে এটাকে আসলে এই ইনভেস্টিগেশন বা প্রসিকিউশন তারা নিজেরা এটাকে রং চং চড়িয়ে এটাকে দেখাচ্ছে যে এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। কারণ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হতে হলে একটি বিচ্ছিন্ন ঘটনা হলে হয় না, কিন্তু সেখানে ডেফিনেটলি দেয়ার হ্যাজ টু বি আ ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক রিকোয়ারমেন্ট যেমন লাগবে, এছাড়া অন্যান্য যে ক্রাইমগুলো আছে সেই ক্রাইমগুলো সংঘটিত হতে হবে। আপনার মনে থাকবার কথা যে ইউনূস সরকারের অন্যতম কিচেন ক্যাবিনেটের একজন উপদেষ্টা আদিলুর রহমান শুভ, তিনি প্রথম দাবি করলেন যে এখানে ১,০০০-এর উপরে লোককে হত্যা করা হয়েছে। এরপরে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে, যেহেতু এই আদিলুর রহমান শুভ তিনি একজন মানবাধিকার কর্মী, অধিকারের তিনি প্রধান এবং FICHL নামক কয়েকটি সংগঠনের তিনি কিন্তু এখন দায়িত্বে রয়েছেন, সুতরাং তার একটা বক্তব্য আন্তর্জাতিক একটা গুরুত্ব পেয়ে গেল তখন যে হ্যাঁ ১,০০০-এর উপরে কিন্তু এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, সেটি তিনি বললেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হলো বা সরকারের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হলো যে আপনি একটা তালিকা দেন। তিনি দীর্ঘদিন কোনো তালিকা দিতে পারেন নাই। পরবর্তীতে তিনি তালিকাটা অনেক একটা সংখ্যা কমিয়ে একটা তালিকা দিলেন এবং সেই তালিকাতেও দেখা গেল প্রথমত বেশিরভাগ লোকই জীবিত আছে, দ্বিতীয়ত যাদের ২-১ জন মারা গেছেন তারা ওই শাপলা চত্বরের ওখানে মারা যান নাই ৫ তারিখে, হয়তো বা পরবর্তীতে অন্য কোথাও তারা মারা গিয়েছেন এবং সেখানে তারা বয়োবৃদ্ধ ছিলেন, সেই কারণে তারা মারা গেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বললাম যে এবং কিছু নাম রিপিটেশনের মধ্যে তিনি নিয়ে আসলেন। তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে এশিয়ান হিউম্যান রাইটস যে কোয়ালিশন আছে, তারা, ইউনাইটেড নেশনস, তারা পর্যন্ত কিছু তালিকা দিয়েছে, কিন্তু সেই তালিকাগুলো আসলে তিনি যে সংখ্যা বলেছেন তার সংখ্যার চেয়ে অনেক কম। এবং সেই ব্যাপারে বাংলাদেশ সরকার কিন্তু তৎকালীন সময়ে মানে দীপু মনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি কিন্তু একটা এক্সপ্লানেশন তখনই কিন্তু জাতিসংঘের কাছে দিয়েছিলেন আমার যতদূর মনে পড়ে। পরবর্তীতে এই যে নতুন চিফ প্রসিকিউটর যখন বললেন, তারা মাঝখানে সামার ভ্যাকেশনে ছিলেন, সেই সামার ভ্যাকেশনে থাকা অবস্থায় যখন তিনি বললেন যে একটা অভিযোগ আসছে, তদন্ত প্রতিবেদন জমা পড়ছে, সেই তদন্ত প্রতিবেদনটা মধ্যে তারা বললেন যে তারা এখানে প্রাথমিকভাবে তারা পেয়েছেন যে এটা একটা কি বলে মানবতা বিরোধী অপরাধ বা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির এলিমেন্ট তারা পেয়েছেন। কিভাবে পেলেন, কারা সাক্ষী, সেগুলো তারা স্বাভাবিকভাবেই এখন জনসমক্ষে বলছেন না, হয়তো বা পরবর্তীতে যখন সাক্ষী শুরু হবে তখন ধীরে ধীরে সেগুলো জানতে পারবে। কিন্তু মজার বিষয়টি হচ্ছে যে এখানে যাদেরকে টার্গেট করা হয়েছে, যে কয়জনের নাম বলা হয়েছে, প্রত্যেকেই আসলে বাংলাদেশে জামায়াতে ইসলামীর যে ৭১-এর ভূমিকা সেই ব্যাপারে সবসময় সোচ্চার ছিল, নাম্বার 1। নাম্বার 2, জামায়াতে ইসলামী এবং বিএনপির বিরুদ্ধে যে জঙ্গির যে অভিযোগগুলো আছে, আপনার মনে থাকবার কথা যে বিএনপির ২০০১ থেকে ২০০৬ এর সময় বাংলাদেশে কিন্তু একটা ডানপন্থী একটা জঙ্গি সংগঠনগুলোর একটা উত্থান ঘটে। আমরা বাংলা ভাইয়ের কথা জানি, আমরা হিজবুত তাহরিরের উত্থানের কথা জানি এবং এর সাথে আরো অনেকগুলো সংগঠনের কথা আমরা জানি যারা ওই সময় মানে যাদের এখানে উত্থান ঘটেছিল। এবং সবচেয়ে যেটা আমরা ভুলে যাব না সেটি হচ্ছে 10 ট্রাক অস্ত্র মামলা।
ঠিক আছে? এবং এই সময়ের মধ্যে আপনার খেয়াল আছে যে ২১শে আগস্টের গ্রেনেড হত্যা মামলা সেখানে ঘটেছে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রী তিনি মারা গিয়েছিলেন এই সময়টাতে, এবং তারপরে কিন্তু সেই বিচারেও কিন্তু সেখানে উঠে এসছে যে বিএনপি একটা জজ মিয়া নাটক সাজিয়েছিল, আপনার মনে আছে? পরবর্তীতে কিন্তু সেখানে আওয়ামী লীগ আমলে সেখানে তদন্ত করে বের হয়ে এসেছিল যে কিভাবে তারেক রহমান এই এবং পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা তাদের একটা যোগাযোগের নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য সেই ২১শে আগস্টের গ্রেনেড হামলাটা সাজানো হয়েছিল, এবং কিভাবে তার সেই ট্রাকের উপরে যদি সেই তৎকালীন মেয়র হানিফ থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীরা যদি নেত্রীকে যদি চারিদিক থেকে ঘিরে না ধরতেন, আজকে কিন্তু নেত্রী বাঁচতেন কিনা সেটি নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। সুতরাং সেই আত্মত্যাগের বিনিময়ে, সেই নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকে নেত্রী জীবিত আছেন। আমরা তিনি পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছেন। স্বাভাবিকভাবেই সেই যে দুটো ঘটনা আমি বললাম, একটা হচ্ছে জামাত ইসলামীর বিচার দাবি করেছেন ৭১-এর জন্য এবং জামাত ইসলামীকে জঙ্গি সংগঠন হিসেবে তারা দাবি করেছেন। পরবর্তীতে বিএনপি এবং জামাতের যে মদদে যে জঙ্গি উত্থান, তার বিরুদ্ধে এইসব সাংবাদিক, রাজনীতিবিদ তারা কিন্তু কলম ধরেছিলেন। আপনি এবং এইটি আসলে মূল রোষের কারণ। এই কারণেই তাদেরকে টার্গেট করা হয়েছে। কারণ এটা তো এখন একটা প্যাটার্ন আপনার পরিণত হয়েছে, তাই না? যে আপনি যদি জামাতকে রাজাকার, আলবদর, আলসামস বলেন, তাদের ৭১-এর ভূমিকা নিয়ে যদি আপনি সরব হন এবং তাদের বিচার যদি দাবি করেন দল হিসেবে, এবং একই সাথে বিএনপির সময় যেসব জঙ্গি ঘটনা ঘটেছে এবং বিএনপিকে যদি আপনি এই ডানপন্থী রাজনীতির উত্থানের একটা কি বলবো যে মদত দাতা হিসেবে যদি আপনি চিহ্নিত করেন এবং আপনি যদি সেটা বলে থাকেন, তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে মামলা হবে এবং আপনাকে টার্গেট করা হবে। সো মোর অর লেস দিস ইজ দ্য প্রেক্ষাপট অফ দিস ইনসিডেন্ট। না, এখন এই যে আপনি যে বিবরণটুকু দিলেন, যে কথাটুকু বললেন, তো আপনি তো এই মামলার বা কাগজপত্র বা নথিপত্র দেখেছেন নিশ্চয়ই। এই জায়গায় আমার মাথায় একটা জিনিস ঢুকছে যে ওই 13-র 5ই মের ঘটনাটি একেবারেই যদি আমরা চোখের সামনে একটু ভাসিয়ে তুলি, আমরা দেখতে পাবো যে রাতে যখন পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার পদক্ষেপটি নিল, তার আগে বিকেল থেকেই বায়তুল মোকাররম থেকে শুরু করে পল্টনে পুরো আইল্যান্ড ভেঙে চুরে চুরমার করে ফেলা হলো, গাছ উপড়ে ফেলা হলো। বায়তুল মোকাররমের চত্বরে যে বইয়ের দোকান, সেই দোকানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে এবং কোরআন শরীফ পুড়িয়ে ফেলা হলো। তো এই মামলার মধ্যে কি সেই বিবরণগুলো আছে যে এই হুজুররাই তারাই বা কোরআন শরীফ পুড়ে ফেললো, সেটার জন্য কোনো কিছু আছে কিনা? সেই ধরনের কোনো বিবরণই নাই। এমনকি আপনার খেয়াল আছে সেখানে যে জুয়েলারির দোকানগুলো আছে, সেই জুয়েলারির লুট দোকানগুলো হয়েছে। লুট হয়েছিল। সুতরাং সেই ধরনের কোনো বক্তব্য এই মামলার কোথাও আমি এখন পর্যন্ত পাই নাই। এরা বলতে চাইতেছে সব জায়গাতেই একটা কথাই, যে শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছিল, অ্যাজ ইফ পুলিশ কোনো ধরনের কোনো প্ররোচনা, কোনো থ্রেট ছাড়া পুলিশ সেখানে গিয়ে তাদেরকে উঠিয়ে দিয়েছে। একটা আপনার খেয়াল আছে কিনা যে তখন পত্রিকাতে পুলিশের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছিল যে পুলিশ সেই জায়গাটাতে একটা পদ্ধতি আছে তাদের যে কোনো জায়গাকে খালি করার, এটাকে বলা হয় যে টি ক্যাটল পদ্ধতি, অর্থাৎ আপনি সব দিক বন্ধ করে দিয়ে শুধু একটা দিক খোলা রাখবেন। সো তারা যেটা করেছিল যে টিকাটুলির দিকে যে রাস্তাটা ছিল মতিঝিলের এক প্রান্তে, জি। রামকৃষ্ণ মিশনের দিকের যে রাস্তাটা ছিল, সেই দিকের রাস্তাটাকে তারা খুলে দিল, গোপীবাগ ওই দিকের রাস্তাটা খোলা ছিল। সো পুলিশ যখন তাদেরকে এদিক থেকে প্রেশারাইজ করলো, তখন আস্তে আস্তে তারা ওদিক দিয়ে বের হয়ে গেল। এবং এইখানে আপনি খেয়াল করবেন যে হেফাজতের এই সমাবেশের সময় কিন্তু হেফাজত কয়েক ভাগে ভাগ হয়ে গেল। কেউ কেউ বললেন যে না, আমরা যেহেতু এটা এখন জঙ্গির আন্দোলনের দিকে টার্ন নিচ্ছে, আমরা এর সাথে নাই, এবং তারা কিন্তু এখান থেকে বের হয়ে গেল। আরেকটা খবর আপনি ভালো করে যদি একটু মনে করে দেখেন, কোন পত্রিকাতে এটা ছাপা হয়েছিল সেই রেফারেন্সটা এখন আমার কাছে নাই। তখন ওই ২০১৩ সালের ওই সময়টাতে তো প্রথমে কাদের মোল্লার শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের ফলে কাদের মোল্লার মামলার আপিলটা চলে গেল আপিল বিভাগে। কিন্তু তখন কিন্তু ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে আরো বেশ কয়েকজনের মামলা কিন্তু চলমান ছিল। তখন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে একটি তথ্য আমাদের সামনে আসলো, পত্রিকাতেও এসছে, যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার কিন্তু তাদের ধানমন্ডিতে যে বাড়িটা ছিল সেই বাড়িটাকে বিক্রি করে দিয়ে সেখানে এই ফরহাদ মজাহার, আদিলুর রহমান শুভ, তারপরে হচ্ছে আপনার আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক মাহমুদুল হাসান, মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান, তাদেরকে কিন্তু একটা টাকা দিয়েছিলেন, এবং হেফাজতকে এই টাকাটা দিয়ে এখানে এই আন্দোলনটা করে দেশকে পারতপক্ষে অচল করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং এই অর্থায়নের ব্যাপারে কিন্তু
কোথায় তারা মিটিং করেছেন, সেই বিষয়গুলো কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে আসলো, পত্রিকাতে আসলো, এবং ফরহাদ মহাজাহারকে কিন্তু তখন বেশ কিছুদিন গোয়েন্দা সংস্থা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল, আপনার যদি মনে পড়ে জি, যে ঠিক জি। ওই সময়টাতে। সুতরাং এই ঘটনাগুলো কিন্তু আসলে এই যে অভিযোগপত্রটা, তদন্ত প্রতিবেদনটা দায়ের করা হয়েছে, এই তদন্ত প্রতিবেদনের মধ্যে কিন্তু এই কথাগুলো নেই। আমি আশা করব যে যারা এখানে আসামি পক্ষের আইনজীবী থাকবেন, তারা এই তথ্যগুলো আর্কাইভ থেকে উদ্ধার করে এগুলো অবশ্যই এই বিচারের সময়, যদিও এটি একটি লোক দেখানো সাজানো বিচার, সেই বিচার প্রক্রিয়ার মধ্যেও সেখানে এটিকে তুলে ধরার চেষ্টা করবেন, যাতে অ্যাটলিস্ট মানুষ জানতে পারেন যে আসলে সঠিক তথ্যটা কি এবং সেই ৫ তারিখে আসলে কি ঘটেছিল। এখন আমরা যদি একটু এইভাবে শেষ করতে চাই যে আমি এই আপনার আদালত প্রশ্নটার আগে আমি একটা কথা একটু বলে নেই। জি, ইতিমধ্যে এই শাপলা চত্বরে তো শাহরিয়ার কবিরের নাম এসছে অনেক আগে থেকেই। তাকে আটক করার পর থেকেই শাহরিয়ার কবিরের নামটা এখানে এসছে। তো এই বিষয়ে কিন্তু এই কাগজগুলো কিন্তু আপনি জানেন নিশ্চয়ই যে শাহরিয়ার কবিরের ব্যাপারে আন্তর্জাতিক মহলে যে অ্যাপ্লিকেশন গুলো করা হচ্ছে, বিশেষ করে ইউনাইটেড নেশনস এর যে ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন আছে, সেখানে কিন্তু আমি তার পক্ষে একটি পিটিশন দিয়েছিলাম, এবং সেখানে এই ওয়ার্কিং গ্রুপ কিন্তু একটা কমেন্ট দিয়েছে, একটা অপিনিয়ন দিয়েছে, এবং সেই অপিনিয়নে পরিষ্কারভাবে, মানে এই অপিনিয়নটা পাওয়ার জন্য আমরা কিন্তু এই শাপলা চত্বরের মামলার যে অংশটুকু আমরা সংগ্রহ করতে পেরেছিলাম, আমরা সেটি কিন্তু সাবমিট করেছিলাম ইংরেজিতে ট্রান্সলেট করে। এবং তারা এই ওয়ার্কিং গ্রুপ থেকে বাংলাদেশ গভর্নমেন্টকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে ব্যাপারে তোমাদের কাছে কি ধরনের তথ্য প্রমাণ আছে, তারা কিন্তু কিছু জানাতে পারে নাই, যার ফলে এই ওয়ার্কিং গ্রুপ তাদের অপিনিয়নে পরিষ্কারভাবে বলে দিল যে এই অভিযোগটি শাহরিয়ার কবিরের বিরুদ্ধে এবং অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে ফর্ম করা হয়েছে কারণ তারা তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন এক্সারসাইজ করেছে। তারা বাংলাদেশে যারা ১৯৭১ সালে যেসব মানে রাজনৈতিক দল, জামাত ইসলামী সহ যেসব রাজনৈতিক দল এখানে গণহত্যা সাথে সামিল ছিল, যেহেতু তাদের বিচারের কথা তারা বলগুলো করেছেন, এবং সেই জন্যই তাদেরকে আসলে টার্গেট করে এই মামলাগুলো করা হয়েছে, এবং এই মামলাগুলো বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনোভাবেই চলতে পারে না। এ ব্যাপারে কিন্তু তারা পরিষ্কার মতামত প্রদান করেছে। জি, গুড। তো আমি এখন যদি একটু আপনার কাছ থেকে শুনতে চাই বা বুঝতে চাই, আপনি নিজেও যদিও খুব ছোট করে একটু বলছিলেন যে এটি আসলে কি সাজানো গোছানো একটা আদালতের বিচার কি হবে এটিও এক ধরনের ধারণা করাই যায়। তো আমরা অন্য মামলাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কিংবা অন্য আরো যে মামলাগুলোর কথা বাদ দিয়ে শুধুমাত্র এই শাপলা চত্বরের মামলাটি, এটি সামনে বা ভবিষ্যতে এটি নিয়ে যদি আইনগত কেউ বা আপত্তি জানাতে চায় বা লড়াই করে যে এই মামলাটি অন্য আদালতে বিচার করা যেত, সাধারণ যে আম, আইন আছে সেই আইনে বিচার করা যেত, ফৌজদারি আইনে বিচার করা যেত, কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হলো, এর বিরুদ্ধে ভবিষ্যতে কখনো কোনো ধরনের আবেদন কিংবা প্রতিকারের কোনো ব্যবস্থা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী করার সুযোগ থাকবে কিনা, ভবিষ্যতের কথা বলছি। অবশ্যই থাকবে। আপনারা তো এর মধ্যে দেখেছেন যে রংপুরের যে আলবদর নেতা এটিএম আজহারুল ইসলাম, তাকে কিভাবে একটা রিভিউর মধ্য দিয়ে তার ফাঁসির আদেশ হয়েছিল ট্রাইব্যুনালে। ৭টা চার্জ তার বিরুদ্ধে ছিল। সেখানে হত্যাকাণ্ডর অভিযোগ ছিল, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগ ছিল। সেই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে অন্যায়ভাবে এই রিভিউ যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটাকে ব্যবহার করার মাধ্যমে। তো এবং যারা ডিফেন্সের লয়ার ছিল তখন, তারা এখানে প্রসিকিউটরের রোল প্লে করেছেন বা সরকার পক্ষের রোল প্লে করে তাকে এখানে জামিনে মুক্ত করে নিয়ে এসছেন। সুতরাং আমার পরিষ্কার কথা হচ্ছে যে অবশ্যই আপিল করার সুযোগ থাকবে আপিল বিভাগের সামনে, রিভিউ করার সুযোগ থাকবে আপিল বিভাগের সামনে। কিন্তু এরপরেও আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় কাম্বোডিয়ার আদালতের মতন প্রত্যেকটা জায়গায় যদি কোনো আসামি দেশে ফিরে এসে পুনর্বিচার প্রার্থনা করেন, অবশ্যই তাদেরকে সেই পুনর্বিচারের বিধানটি ট্রাইব্যুনাল আইনে বোধহয় নিয়ে আসা প্রয়োজন। এর বাইরে বিশ্বের যে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার আদালতগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের কমিশন, যেটা আমি বলছিলাম যে আরবিট্রারি ডিটেনশনের উপরে যে ওয়ার্কিং গ্রুপ রয়েছে, এরকম ভাবে অনেকগুলো ওয়ার্কিং গ্রুপ এবং স্পেশাল র্যাপোর্টিয়ার আছে জাতিসংঘের। আমি মনে করি তাদের সব জায়গায় এই প্রত্যেকটি আসামির পক্ষে এখানে লিখে দেওয়া উচিত যে কেন এটি একটি ক্যাঙ্গারু আদালত, কেন এই আদালতের তদন্ত থেকে বিচার প্রক্রিয়াটি একদমই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বানোয়াট। সেই কথাগুলো আমি মনে করি এখানে তুলে ধরার প্রয়োজন রয়েছে এবং অবশ্যই করা উচিত।
ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ শুনলেন, এই যে আজকে বাংলাদেশের আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে 33 জনের বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনার বা সেই মামলার নিয়ে, সেটি আসলে কতটা আইনগত ভবিষ্যৎ, এর আইনের ভবিষ্যৎ কি হবে, রায় যাই হোক, বিচার যাই হোক, এবং প্রেক্ষাপটটা কি, সব নিয়ে বললেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল। আমি আপনাকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে